হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি, খণ্ড 2, লেখিকা ইপসিতা শিকদার, পর্ব 18। আরও দুদিন কেটে গেল এভাবেই। মম স্বাভাবিক না হলেও খুব একটা তর্কে বিতর্কে জড়ায় না দহনের সাথে, বরং রথীন নদীর মতোই শান্ত সে। তাই দহন এবার ভাবছে স্ত্রী সন্তানকে নিজের কাছে নিয়ে আসার কথা। তবে মম বিষয়টা মেনে নেবে না, কিভাবে রিয়েক্ট করবে এটা নিয়েও চিন্তিত সে। তবে নিজের মনকে শান্ত করে বলে, যত যাই হোক, মেয়েটার রোজ রোজ ভার মুখ দেখা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া স্যার ছুটি দিয়েছে বিষয়টা বুঝে, কিন্তু কতদিনই বা কাজ কাম ছাড়া থাকবো না, মমকে মানাতে হবে। ওহির হাসি মুখটার জন্য হলেও। পরক্ষণে কিছু একটা ভেবে শব্দকে কল করলো। সে আবার তখন নিজ ভাবনায় ব্যস্ত। তার জীবনটাও যে বড্ড ছাড়া এবং অগোছালো। ফোন পিক করে সে ক্লান্ত গলায় বলল, হ্যালো মিস্টার দহন, কেমন আছেন? সব কি ঠিক হয়েছে? খানিক ইতস্তভাবেই দহন বলল, আপাতত তো স্বাভাবিকই আছে পরিস্থিতি। প্রজাপতিও শান্ত রয়েছে, তবে এবার ভাবছি নিজের কাছে নিয়ে আসার প্রসঙ্গ তুলব। মেয়েটা প্রতিবার আমার বিদায় সময় যেভাবে তাকিয়ে থাকে সহ্য করা যায়, তাই আপনার একটু সাহায্য লাগতো। তাকে আত্মস্থ করে অপর পাশ থেকে উত্তর আসলো, তুমি বিনা দ্বিধায় বলো, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি নিঃসন্দেহে তা করব। যুবক এবার দ্বিধাহীনভাবে বলতে লাগলো, নিজের পরিকল্পনা। আমি ভাবছিলাম তুমি আর মিস নীরবতা আসুক আজকে বিকেলে, এতে তোমাদের থেকে আমার একটা সাহস যোগাবে এবং প্রজাপতির সাথে মেয়ে হিসেবে একজন সঙ্গীও জুটবে। নো ওয়ারিস, আমরা আসবো। তবে নীরবতার বিষয়টা শিওর হয়ে টেক্সট দিচ্ছি। তৃপ্ত গলায় সে বলল, যেমনটা তোমার ইচ্ছা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আলতো হেসে কথাটা বলেই শেষ হলো তাদের কথোপকথন। কলি এবং অন্যান্য শিক্ষকগণ আজ বাচ্চাদের নিয়ে যাচ্ছে সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে। প্রায় অনেকক্ষণ যাত্রা শেষে তাদের বাস পৌঁছালো গন্তব্যস্থলে। তার এটাই প্রথম ভ্রমণ জাফলংয়ে, তাই মনোমুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে আশপাশ। মূলত সবুজে পাহাড়ের নিচের অবস্থিত জলধারা, যার রূপে প্রতি মুহূর্তে বাড়িয়ে দিচ্ছে সেখানে বিদ্যমান ঝর্ণা। সে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, ইস, কি সুন্দরী না আমার জননী। তখনই পুরুষালী গলায় কে বলে ওঠে, তাই তো এই জননীর কন্যারা এত সুন্দরী। এই যে দেখো সামনের এত রমণীর সব দৃশ্য, নারীদের রেখে আমি তোমায় আবিষ্কারে ব্যস্ত। বিষয়টি কেমন অমানানসই না? কলি অবাক হয়ে পিছনে তাকাতে যাকে দেখে চক্ষু চড়ক গাছে। রাকিব হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে, পরনে মৃদু বাদামি রঙের টি শার্ট ও ধূসর বর্ণের 3/4 প্যান্ট। এমন ধরনের পোশাকেই প্রথম লোকটাকে দেখছে সে। বেশ ভালোই মানিয়েছে, টিনেজারদের মতো লাগছে। অবশ্য সেও অন্যরকম সাজে, যেহেতু পরিবেশটা ভিন্ন। তার পরনে গোলাপি শর্ট টপস আর কালো লেডিস প্যান্ট। দুজনেই দুজনকে দৃষ্টির মাঝে প্রেম নিবেদনে ব্যস্ত। মোম, বেশ কয়েকদিন তো হলো, এবার তোমাদের নিজের কাছে নিতে চাই। প্লিজ মানা করো না, এবার তোমার কোনো অসম্মান হবে না। শেষবারের মতো বিশ্বাস করো আমায় প্লিজ। কাঁপা কাঁপা গলায় কথাগুলো নিজের প্রজাপতিকে উদ্দেশ্য করে বলল দহন। তারপর মোমের পানে কাতর চাহনিতে তাকিয়ে উত্তরের আশায়। কথায় আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। মোমেরও হয়েছে এই দশা। জীবনে বাবার হাত ধরে তাকে বিশ্বাস করে নানা বাড়ি ছেড়ে এলে সে বিশ্বাসে মর্যাদা দিল না। এরপর শত ঝড়ঝাপটা পেরিয়ে পেল স্বামী নামক সামনে বসা এই লোকটাকে। বিশ্বাস করতে না চাইলেও অর্জন করে নেয় সে।
পোড়া কপালি ভাবলো এবার বুঝি সুখের দেখা পেলাম, কিন্তু পোড়া কপালি যেখানে যায় সেখানেই নদী শুকায়। এতবার ভেঙেও নিজেকে ধরে রেখেছে, এবার ভাঙলো আর উঠে বসার শক্তিটাই পাবে না। সে চোখজোড়া মেজের দিকে স্ত্রীকে নির্লিপ্ত ভঙ্গিমায় বলল, আমি আমার মেয়েকে নিয়ে আপনার বাড়ি উঠতে চাই না, একটুও না। আপনি চাইলে আমাদের মাঝে মাঝে এসে দেখে যেতে পারেন, কিংবা এখানে আসা বন্ধ করে দিতে পারেন সম্পূর্ণরূপে, বিয়েও করতে পারেন। নিশ্চিত থাকেন আমরা কোনো দিন দাবি তুলব না। আঁতকে ওঠে দহন, মনে মনে ভাবে, কি বলছে এ মেয়ে? আমার হৃদয় যে ক্ষত বিক্ষত হচ্ছে সে দেখতে পারছে না। মুখে বলে, প্রজাপতি বোঝার চেষ্টা করো, এভাবে আর কতদিন? তুমি দেখো না ওহি কিভাবে তাকিয়ে থাকে আমার চলে যাওয়ার সময়। তারও তো ইচ্ছা আছে বাবা মাকে একসাথে পাওয়ার। এবার অতি কষ্ট ক্ষোভ একসাথে বের হয়ে আসে মোমের। সে উত্তেজিত হয়ে বলতে লাগলো, আবার যদি অতীত রিপিট হয়? আমি 2বার ভেঙেও বেঁচে আছি, আর পারবো না। তখন আমার মেয়েটার কি হবে? কথায় আছে মা মরলে বাপ তালই হয়, যা আমি নিজ জীবনেই দেখেছি। আমি তো আর বাঁচব না। আমার বিশ্বাস আর একবার ভাঙলে তখন আমার মেয়েটার এই কষ্টের চাইতে বেশি কষ্ট বয়ে বেড়াতে হবে। নিজের অতীত অভিজ্ঞতা ভুলে আপনাকে আমি মোটেও বিশ্বাস করতে পারবো না। কথাগুলো বলার সময় তার চোখ জোড়া হতে অজস্র অশ্রুজল বয়ে যাচ্ছিল। দহন তাকে শান্ত করে প্রায় অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করে, বলারও চেষ্টা করে সবটা, কিন্তু মোমের একটাই কথা, আমি কিচ্ছুটি শুনতে চাই না। আমি আপনার সাথে কোনো মতেই ফিরব না। শেষ পর্যন্ত দহন বাধ্য হয়ে শক্ত গলায় বলে, তুমি যেতে না চাইলেও যেতে বাধ্য আমার সাথে। তুমি এখন ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, আইনগত আমার স্ত্রী। তুমি যদি ভালোভাবে না চলো আমি বাধ্য হব কঠোর ব্যবস্থা নিতে। কৃষ্ণাঙ্গ যুবতীও 2 হাতের চোখ মুছে নরম তবে দৃঢ় গলায় বলল, তবে এই সম্পর্কে ইতি ঘটুক। এমনিতেই নামমাত্রই তার অস্তিত্ব। নির্বাক হয়ে তাকিয়ে আছে যুবক তার প্রিয়সীর দিকে। এতটা পাষাণ হৃদয়া তো তার প্রজাপতি নয়। তাহলে ছিঁড়তে চলছে বন্দি প্রজাপতি সুতোর দোর। আবার নিজেকে আত্মস্থ করে ভাবল, হার মানলে চলবে না, চেষ্টা করে যেতে হবে। যে কোনোভাবে নিজের কাছে প্রজাপতিকে নিতে হবে, তাহলে তার অভিমান গলানোর অনেক পথ পাড়ি দেওয়া হয়ে যাবে। সে উপহাস করার ভঙ্গিমায় গম্ভীর গলায় বলল, ভেবে বলছো তো সবটা? তালাক হলে কিন্তু মেয়ের কাস্টাডি নিয়ে কেস উঠবে থানায়। তখন কি পারবে টিকতে? তোমার চাইতে আমার আর্থিক অবস্থা অনেকাংশে ভালো। তাছাড়া মেয়ে দুধের শিশুও নয়, তাই কোর্ট আমার পক্ষে রায় দেবে। মোম আগের নেই বলল, আচ্ছা নিতে এসেন সেদিন মেয়েকে। আমাদের লাশটাই পাবেন তখন। কবরে শুয়ে দিয়ে এসেন। আপনার শরণাপন্ন হওয়ার চাইতে মৃত্যুই ভালো। মোমের কথা শুনে হতবাক হয়ে যায় যুবক। ছেলেদের কাঁদতে নেই, কিন্তু এবার নিজের আঁখি জল আর নিয়ন্ত্রণ করতে পারে না। এক ফোঁটা অশ্রু শুভ্র গাল বেয়ে পড়ে যায়। সে ভেজা গলায় মোমকে উদ্দেশ্য করে বলে, আমি এতটাই খারাপ যে আমার সাথে থাকার চাইতে মৃত্যু প্রিয় তোমার? না, তা কেন হবে? তার চাইতে ভালো আমারই মৃত্যু হোক। বলেই ছন্নছাড়াভাবে এলোমেলো পায়ে বেরিয়ে যায় বাহিরের দিকে। এতক্ষণ চলা ঘটনা নিশ্চুপ হয়ে দেখছিল শব্দ ও নীরবতা। দহন এভাবে বেরিয়ে যেতেই নীরবতা শব্দকে উদ্দেশ্য করে বলে, ওনার কাছে যাও। ওনার এখন সেন্স ঠিক নাই, কিছু একটা করেও ফেলতে পারে গো। কথাটা কানে আসা মাত্রই শব্দ দৌড়ে গেল যুবকের পিছু নিতে। সেও হতভম্ব হয়ে গেছিল এমন ঘটনা স্বচক্ষে দেখে। অপরদিকে নীরবতার কথাটা কানে আসা মাত্রই হাউমাউ করে কাঁদতে থাকে মোম। বিড়বিড় করে বলতে লাগলো, আল্লাহ, তুমি আমার স্বামীকে রক্ষা করো। আমার সন্তানকে তুমি পিতৃহীন করো না। আমাকে তুমি স্বামীহীনা করো না। এজন্য বোধ হয় বলে, নারী মন বোঝা বড় দায়। যতই তারা পাষাণ সাজুক, হৃদয়ে তাদের মায়া ভরায় চলবে।
গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন।